শেষ হচ্ছে অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। মধ্যরাতে শুরু হবে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। ছাড় পাবে না গডফাদাররাও, জানালেন উপদেষ্টা। আমাদের জন্য খুবই জরুরি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। সাবেক এমপি দুর্জয়, এনামুল এবং নাসিমের ছেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। আরও অনুসন্ধান করবে কমিশন। ব্যবসায়ী নেতা ও সম্পাদক পরিষদের সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক। শিল্প কারখানার নিরাপত্তা ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার আহ্বান। বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের এক্সপোর্ট ঠিকমতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। মানহানি সহ 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্মোহ তদন্ত হলে নিহতের সংখ্যা বাড়তে পারে বিডিআর হত্যাকাণ্ডে, বললেন মেজর হাফিজ। ভোরে ঘণ্টাখানেকের তুমুল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কের জলাবদ্ধতা। তীব্র যানজটে ভোগান্তি রাজধানীবাসীর। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করে জেলে যাওয়া 57 প্রবাসীকে মুক্তি দিল আমিরাত। সেখানেই থাকতে পারবে আশা, পররাষ্ট্র উপদেষ্টার। কৃতজ্ঞতা জানালেন ডক্টর ইউনূস। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আজ রাত 12টার পর সারা দেশে একযোগে শুরু হবে অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান। তার আগে 11:59 শেষ হবে বৈধ অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে পুলিশ সুপারগণ নেতৃত্ব দেবেন যৌথ অভিযানের। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে কথা জানিয়েছেন। এছাড়াও মাদকের গডফাদারদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। জুলাইয়ে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। 5 আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়। সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় সরকার। সেই সাথে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করে গত 25 আগস্ট নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুই ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। মঙ্গলবার দিবাগত রাত 12:01 থেকে মহানগর এলাকায় পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসারের সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। কারো কাছে অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাও দেওয়া হবে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে এই অভিযান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে ব্যবস্থা নেওয়া হবে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি আজ রাত 12টা থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান শুরু হচ্ছে। অভিযানের প্রস্তুতির খবর জানাতে
ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন সহকর্মীরা, তাদের মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। শুরুতেই আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, তিনি আছেন শাহবাগ থানায়। সবুজ, আর তো 2-1 ঘন্টা পরেই আসলে মূলত এই অভিযান শুরু হচ্ছে। অস্ত্র উদ্ধার সুনির্দিষ্ট কোনো তালিকা নিয়ে কি সেই অভিযান শুরু হচ্ছে কিনা সেটি একটু জানাবেন আমাদের। রেজা, মূলত এর মধ্যেই ডিএমপির যে থানাগুলো রয়েছে সেই থানা কেন্দ্রিক একটি করে সমন্বয় টিম গঠন করে দেওয়া হয়েছে। এই সমন্বয় টিম করে দেওয়ার পর মূলত থানা থেকে এই যে যৌথ অভিযান, বিভিন্ন বাহিনীর যে সদস্যরা রয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে এই থানা থেকে এই অভিযানটিতে মূলত বের হবেন এবং এটি মূলত থানা, প্রত্যেকটি থানায় এর সমন্বয়ের যে কাজটি, সেই সমন্বয়ের কাজটি করবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এর আগের যে যৌথ বাহিনীর অভিযানগুলো আমরা দেখেছি বিগত সময়ে, ঠিক এই অভিযানটি কিছুটা ভিন্ন ধরনের। আগে যেরকম ব্লক রেড দিয়ে আসলে অভিযান পরিচালনা করা হতো, ডিএমপির কর্মকর্তারা বলছেন এইবার সেই ধরনের কোনো কিছু হবে না। মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এর মধ্যেই এটি নিয়ে কাজ করেছেন। গোয়েন্দা তথ্য রয়েছে, গোয়েন্দারাও সাদা পোশাকে, অর্থাৎ যৌথ বাহিনীর সঙ্গে সাদা পোশাকের যারা গোয়েন্দারা আছেন তারাও মাঠে থাকবেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই স্পেসিফিক অভিযানটি পরিচালনা করা হবে। এবং এর পাশাপাশি এটি হতে পারে যে গোয়েন্দা তথ্য রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ঘরে ঘরে গিয়েও আসলে এই অভিযানটি হতে পারে। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছে যে যারা অবৈধ অস্ত্র আসলে হোল্ড করছেন, যারা অস্ত্র জমা দেননি বা এই 5 অগাস্টের দিন যেই অস্ত্রগুলো লুটপাট করা হয়েছে সেগুলো উদ্ধারের মূলত এই অভিযানটি। কিন্তু এর পাশাপাশি যারা অবৈধ অস্ত্র রাখছেন তারাই আসলে এখানে একটু শঙ্কার মধ্যে রয়েছেন। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার চট্টগ্রাম এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার, তার মাধ্যমে জানবো সেখানকার পরিস্থিতি। আলামিন, অস্ত্র জমা দেওয়ার আহ্বানে কেমন সাড়া ছিল চট্টগ্রামে সেটি তো জানাবেন, একই সাথে জানতে চাই অভিযানের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, তারা কি জানিয়েছেন? রেজা, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের বায়েজিত এলাকাতে এবং সেখানে আমার ঠিক পেছনেই বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি, পুলিশ, যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু এরই মধ্যে চলছে। আমরা দেখছি যে তারা ঠিক 10টা থেকেই এই মোড়টিতে অবস্থান নিয়েছে এবং স্পেসিফিক কিছু তথ্য অনুযায়ী তারা কিছু গাড়ি তারা তল্লাশি করছেন এবং চট্টগ্রাম মহানগরীতে 8টি থানা থেকে 815টি অস্ত্র লুট হয়েছিল। সেখান থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি 198টি অস্ত্র এবং জেলা পর্যায়ে 40টি অস্ত্র পাওয়া যায়নি। আমরা একটু এই অভিযানের বিষয়ে একটু জানতে চাই। মেজর ফেরদৌস রয়েছেন, আপনি যদি একটু বলেন আজকে আপনাদের কার্যক্রমটা সম্পর্কে। আসলে আমরা মূলত অর্গানাইজ হয়েছি আজকে প্রথমবারের মতো, যে সবাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সেনাবাহিনী আছে, এর সাথে বর্ডার গার্ড বা বিজিবি এবং বাংলাদেশ পুলিশ আছে। আমরা একত্রিতভাবে, সমন্বিতভাবে সুনির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে। আমরা মেজর ফেরদৌসের কথা শুনছিলাম, তিনি যে বিষয়টি বললেন সেটা হচ্ছে আজকে তারা তাদের যে ঘোষণা অনুযায়ী যে অভিযান, যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান তারা শুরু করেছেন এবং তাদের যে কাছে থাকা গোয়েন্দা তথ্য তারা পর্যালোচনা করছেন এবং বিভিন্ন তথ্য অনুযায়ী তারা গাড়িগুলো তল্লাশি করছেন এবং সেই তল্লাশি অনুযায়ী যদি অস্ত্র লুট হওয়া যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর দিকেই তারা মূলত বেশি নজর দিচ্ছেন। পাশাপাশি সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আলামিন শিকদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন বার্তা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল শান্তকে ফোন করে জানিয়েছেন গর্বিত গোটা দেশের কথা। দেশে ফিরলে জাতীয় দলকে দেয়া হবে সংবর্ধনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তাও দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। এদিকে দেশের বাইরে প্রথম সিরিজ সেরার পুরস্কারের অর্থ নিহত রিকশা চালকের পরিবারকে উৎসর্গ করেছেন মেহেদী মিরাজ। রাওয়ালপিন্ডির সবুজ গালিচায় লাল বলে বাংলাদেশের ইতিহাস। নতুন বাংলাদেশের সূচনা লগ্নে যুক্ত হলো আরও একটি অর্জনের পালক।
পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল শান্তকে ফোন করে ডক্টর ইউনূস বলেছেন, তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ দল দেশে ফিরলে দেয়া হবে সংবর্ধনা। আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরো টিমের সাথে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার প্রত্যাশা, জুলাই বিপ্লবের স্পিরিট খেলার মতো প্রতিটি সেক্টরেই প্রতিফলিত হবে। বাংলাদেশের ইতিহাসে তো বাংলাদেশ কখনো পাকিস্তানের সাথে টেস্ট জেতেইনি। সে জায়গায় আমরা দুটো ম্যাচই সিরিজের দুটো ম্যাচ জিতেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে গৌরব অর্জন করছে, এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের। এবং এজন্য আমি জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যেই জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। পাকিস্তান সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ৭৭ রানের ইনিংস। ওই ম্যাচে বল হাতে পেয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় টেস্টে দলের বিপর্যয়ে দাঁড়িয়ে ৭৮ রানের ইনিংস খেলেন মিরাজ। বল হাতে দেখা পান ফাইফারের। দারুণ নৈপুণ্যে প্রথমবার দেশের বাইরে সিরিজ সেরা হয়েছেন মিরাজ। এই পুরস্কারের অর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। পাকিস্তানের মাটিতে দাপটের সাথে গৌরবময় সিরিজ জয়ের পর গর্বিত গোটা বাংলাদেশ। অসামান্য এই অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলকে অভিনন্দন বার্তা দিয়েছেন সাবেক 2 টাইগার কাপ্তান মাশরাফি মুর্তজা ও তামিম ইকবাল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। কারো নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকার বিলাসবহুল ফ্ল্যাট, কারো নামে স্কুলের দপ্তরি নিয়োগে ঘুষ গ্রহণ, কেউ বা আবার অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে লোপাট করেছেন কোটি কোটি টাকা। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে এমনই তথ্য বেরিয়ে এসেছে সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, এনামুল হক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছোট ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে। দুর্নীতিকারী এ সকল ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের গোয়েন্দা ইউনিট এসব বিষয়ের প্রাথমিক সত্যতা পেয়েছে। নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি দখলের অভিযোগ রয়েছে। দুর্জয় তার আত্মীয় স্বজনের নামে সিন্ডিকেট করে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করেই হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। মানিকগঞ্জের ঘিওরে 12 বিঘা জমি, শহরে একতলা বাড়ি ছাড়াও বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে। প্রাথমিকভাবে 3 কোটি 16 লক্ষ টাকার সম্পদের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে। ক্রিকেটার জনাব AM নাইমুর রহমান দুর্জয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। তবে অবৈধ সম্পদের এই হিসেবে এগিয়ে আছেন রাজশাহী 4-এর সাবেক সংসদ সদস্য এনামুল হক। নির্বাচনী এলাকার প্রতিটি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগেই উনি নিতেন 4 থেকে 5 লক্ষ টাকা। রাজশাহী, ঢাকা ও গাজীপুরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে সাবেক এই সংসদ সদস্যের 23 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য উঠে এসেছে। এই হিসেব ছাড়াও অন্তত 1.5 থেকে 200 কোটি টাকার সম্পদ এনামুল হকের রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে, সেখানে এটাই তথ্যানুসন্ধান করা হয়। এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। দুর্নীতির এই তালিকায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে 175 কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকায়
রিয়েল এস্টেট বিজনেস আফতাব স্কাইভিউ কন্ডোমিনিয়াম টাওয়ারে 12টি অ্যাপার্টমেন্ট ও 4টি পার্কিং স্পেস থাকারও অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এছাড়া দেশে বিদেশেও বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা ইউনিটের তথ্যে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ সকল ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্তও জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে একথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তা ঠিক করবে জনগণই। এদিকে পৃথক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা যান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান তারা বর্তমান সরকারকে সমর্থন করে। বলেন বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। পরে বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পাদকদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। সংবিধান, নির্বাচন, স্থানীয় সরকার সহ বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদক পরিষদ। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং বিগত সরকারের সময় সাংবাদিক নিপীড়নের যেসব কালাকানুন আইন আছে সেগুলো বাদ দিয়ে সংস্কারের সুপারিশ করেছেন সম্পাদকরা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। এই সরকার কতদিন থাকতে পারে সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়। তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়। পরে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি আপনারাই বলেন। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। প্রেস সচিব জানান অন্তর্বর্তী সরকার দেশে একটি শক্তিশালী গণমাধ্যম দেখতে চায় যারা স্বাধীনভাবে কাজ করবে। কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার 57 বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করেছেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 প্রবাসী বাংলাদেশির। এর মধ্যে 3 জনকে দেয়া হয় যাবজ্জীবন, বাকি 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার।
এবার আটক প্রবাসীদের শাস্তি মওকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। মঙ্গলবার ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএই ফেডারেল কোর্ট কনভিক্ট করে তাদেরকে পার্ডন করে দিয়েছেন। আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিল। আল্লাহর কাছে শুকর করা দরকার যে এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেনও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটে না। এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। ঠিক আছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট 57 বাংলাদেশির সাজা মওকুফ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএইর অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ শামসী 57 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 57 বাংলাদেশিকে ক্ষমা করায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমিরাতের রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে ডক্টর ইউনূস সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশকারী 57 বাংলাদেশিকে ক্ষমা করার সিদ্ধান্তের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স এবং প্রকৌশলী সহ আরও বেশি দক্ষ জনশক্তি নিতে চায় উপসাগরীয় দেশ কুয়েত, এমনটাই জানিয়েছে ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এমনটা জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত। বৈঠকে অর্থনৈতিক প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিনি ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট এজেন্ডা চূড়ান্ত হয়নি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর্থিক না হলেও নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। নিশ্চিত করেন আগামী 22 সেপ্টেম্বর 5 দিনের সফরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে ডোনাল্ড লুর নেতৃত্বে প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাথে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। এখন পর্যন্ত নতুন করে 8000 রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে ঘোষণা দেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে, এবং ইউএইর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভালো করে একটু ট্রেন করে পাঠাবেন। যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, তাহলে তারা ওখানে কাজ করতে পারবে। এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো একটু পরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানচিত্রে ঠিকানা যেখানেই হোক না কেন পরিচয় সবাই বাংলাদেশি। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়ে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপদগামীর হঠকারিতায় তা নষ্ট হতে দেওয়া যাবে না। বলেন, দেশের মানুষের প্রত্যাশায় ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। মানহানি সহ 5 মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে 2টো মামলা 15 আগস্ট জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগে করা হয়। বাকি 3টি হয় মানহানির। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে তিনি নিজেই গণমাধ্যমকে রায়ের কথা তুলে ধরেন। বলেন, 4 বছর আগে মামলার বাদী বাংলাদেশের জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেছেন। ভুয়া এসব মামলা থেকে
খালাস পেয়েছেন খালেদা জিয়া। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। শেখ হাসিনা, আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দাবি করে এই ঘটনার পূর্ণ তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি জানায়, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এসব এবং দেশকে একটি ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিতে একটি স্বাধীন তদন্ত কমিশনের দাবিও জানিয়েছে বিএনপি। ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড, যেখানে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শেষে সুষ্ঠু বিচারের দাবি জানায় দলটি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগ সাজশে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবেই তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় তার নেতৃত্ব করা সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মঙ্গলবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও আহত সদস্যদের সাথে সাক্ষাতের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিকেল ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শুরু হয় এই এক অনুষ্ঠান। মোহাম্মদপুর, আদাবর সহ আশপাশের ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীর ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হয় সেখানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানে এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করে আয়োজকরা। রাজধানীতে ভোর থেকে প্রায় ২.৫ ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও কোথাও জমে হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান, ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পানি জমে যাওয়ায় বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোর থেকে অঝোর ধারায় ঝরতে থাকে বৃষ্টি। রাজধানীর একাধিক জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সকাল থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। নগরী গ্রিন রোড, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর ও মালিবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়। রাজধানীতে পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানিয়েছেন নগরবাসী। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। আগামীকাল থেকে রুটিন অনুযায়ী সকল চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডাক্তার আব্দুল আহাদ। সন্ধ্যায় হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে বৈঠক করে 4টি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রথম 2টি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তো কাজে ফিরে আছি, আমরা আজকে সকাল থেকে কাজে আছি। আগামীকাল থেকে পুরো দমে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের ডাক্তারদের যৌক্তিক যে কোনো আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো। 5 আগস্টের পর ওষুধ শিল্পে চলা শ্রমিক অসন্তোষে ছোট বড় মিলিয়ে 19 কারখানা উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিনই দাবি দেওয়া নিয়ে একাধিক গ্রুপ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রেখেছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, যা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি তাদের। এভাবে চলতে থাকলে ওষুধ সরবরাহ ব্যবস্থায় ঘাটতি তৈরি হবে বলে শঙ্কা করেছেন তারা। ছাত্র জনতা আন্দোলনের যে স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল তা কোনো রাজনৈতিক দলও করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। কোনো রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি, তা নিয়ে ভাবতে হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার তথা রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি দেশের নাশকতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দ্রুত রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনে উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। আর অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন বদিউল আলম মজুমদার। বঙ্গবাজার মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশে তারা হামলা ও চাঁদাবাজিতে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বলেছেন, সরকার পতনের পর বঙ্গবাজারে আরেকটি রাজনৈতিক দলের নেতৃত্বে সিন্ডিকেট শুরু হয়েছে। মানুষকে জিম্মি করে অতি মুনাফা লোভীদের সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, সিন্ডিকেট না ভাঙলে বৈষম্য দূর হবে না।